হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় হচ্ছে এসএসসি জিডি পরীক্ষার জন্য জিকে ক্লাস। তো আজ সেই জিকে ক্লাসের আমাদের হচ্ছে 5 নম্বর ক্লাস। তোমরা অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ কিন্তু ক্লাস স্কিপ করবে না। লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেক দিন 20টা করে প্রশ্ন থাকছে, আর এই 20টা প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো মন দিয়ে দেখতে থাকো। আর এর আগে আমরা 2023 সালের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো সব কমপ্লিট করেছি, 2021 সালেরগুলোও কমপ্লিট করেছি। এই পুরো পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে পিডিএফটা দেখে নাও একটু মন দিয়ে। পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের দুটো ইয়ারের পিডিএফ যদি নিতে চাও তাহলে 90 টাকা পেমেন্ট করতে হবে। যে কোনো একটা ইয়ারের পিডিএফ নিলে 49 পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট করার পর তোমাদের এই যে পেমেন্ট নাম্বার 8972745454 এই নাম্বারে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে, এই নাম্বার আমাদের, এটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, এখানে তোমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে, তাহলে আমি তোমাদের পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই পিডিএফ পেয়ে যাবে। তো চলো দেরি করব না, আজকের ক্লাস শুরু করি। তার আগে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল না করে থাকলে অ্যাপটা ইনস্টল করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নাও প্রত্যেকে। কারণ 2 জানুয়ারি আমরা লঞ্চ করতে চলেছি 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই পাবে, এভাবে ফোনপে করে পেমেন্ট করলে কিন্তু আর সেটা পাবে না। ঠিক আছে, তো তাই অ্যাপটা ইনস্টল করে রাখো প্রত্যেকে। দেখো, প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন কি আছে? কত সালের মধ্যে ভারতীয় রেলওয়ের নেট জিরো কার্বন নিঃসরণকারী সংস্থা হওয়ার পরিকল্পনা রয়েছে? ভারতীয় রেলওয়ে কত সালে নেট জিরো কার্বন নিঃসরণকারী সংস্থা? অর্থাৎ দেখো, ভারতীয় রেলওয়ে বর্তমানে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ভারতীয় রেলওয়ে ইলেকট্রিক উৎপন্ন হচ্ছে, আর সেখান থেকে ভারতীয় রেলওয়ে চলছে, তার ফলে কি হচ্ছে? কার্বন নিঃসরণ হচ্ছে। তো সেই কার্বন নিঃসরণটাকে কম করার জন্য একটা টার্গেট নিয়েছে যে একেবারে নেট জিরো কার্বন নিঃসরণ করবে, মানে কোনো রকমের ভারতীয় রেলওয়ে দ্বারা দূষণ হবে না। সেটা টার্গেট কত নেওয়া হয়েছে? 2030 সাল। 2030 সালের মধ্যে এই টার্গেটটা নেওয়া হয়েছে যে ভারত সরকার 2030 সালের মধ্যে ভারতীয় রেলওয়ে কোনো রকমের কার্বন নিঃসরণ করবে না। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের 2 নম্বর প্রশ্ন দেখো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, এবং লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। আর 7:30 PM সন্ধ্যে 7টার সময় তোমাদের হচ্ছে রিজনিংয়ের ক্লাস এবং ম্যাথের ক্লাস। তো আজ আমাদের হচ্ছে শুক্রবার, তাই আমাদের আজ রিজনিং ক্লাস হবে 7:30 থেকে লাইভ। তো অবশ্যই দেখবে ক্লাসটা প্রত্যেকে। দেখো, নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? দেখো, এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যে জায়গাটা, দাক্ষিণাত্য মালভূমি যেটাকে বলা হয়, বা ভারতের দক্ষিণ পাঠ এটা হচ্ছে। তো ভারতের পূর্ব উপকূল বরাবর যে পর্বতমালা আছে প্রায় 1500-1600 কিলোমিটার, সেটা হচ্ছে পূর্বঘাট। আর ভারতের পশ্চিম উপকূল বরাবর যে পর্বতমালা আছে সেটা হচ্ছে পশ্চিমঘাট। তো এই পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের একটা মিলন বিন্দু আছে, এক জায়গাতে দুটোই কিন্তু মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে কি বলা হয়? এক জায়গায় দুটোই মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে কি বলা হয়? কারেক্ট আনসার কি হবে? যে জায়গাটাতে দুটো মিলিত হচ্ছে সেটাকে বলা হয়ে থাকে নীলগিরি পর্বত। কি বলা হয়ে থাকে? নীলগিরি পর্বত বলা হয় সেটাকে। সেটাকে বলা হয়ে থাকে নীলগিরি পর্বত। যে জায়গায় দুটোই মিলিত হচ্ছে সেটাকে বলছে নীলগিরি পর্বত। আর এই যে পশ্চিমঘাট পর্বতমালা, সেই পশ্চিমঘাট পর্বতমালা প্রায় 4-5টি রাজ্যের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা। এই 6টি রাজ্যের মধ্যে পশ্চিমঘাট পর্বতমালা আছে। আর পূর্বঘাট পর্বতমালা যদি বলা হয় তখন কি কি হবে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, এগুলোতে পূর্বঘাট পর্বতমালা আছে। আশা করি পুরোটা বুঝতে পারলে। তো তোমাদের বলে রাখি, দেখো, এই যে পশ্চিমঘাট পর্বতমালা, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। এখন তোমাদের একটা হোমওয়ার্ক দেব, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। কমেন্ট করো দেখি প্রত্যেকেই, যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, প্রত্যেকে কমেন্ট করে দেবে। দেখো 3 নাম্বার, দেখো চার্নোকাইট হলো কি? চার্নোকাইটটা কি? এই চার্নোকাইট হলো কি? কারেক্ট আনসার কি হবে? চার্নোকাইট কি? চার্নোকাইট হচ্ছে এক ধরনের রক বা এক ধরনের শিলা, যে শিলাটা
উচ্চ তাপ এবং উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার ফলে এই চার্নোকাইটটা তৈরি হয়। চার্নোকাইটটা অনেকটা গ্রানাইট শিলার মতোই, যার মধ্যে কিছু কিছু খনিজ পদার্থ পাওয়া যায়, ফেলসপার পাওয়া যায়। এটাকে বাংলাতে বলা হয়ে থাকে মণিশিলা। ঠিক আছে, কি বলা হয়? মণিশিলা। নেক্সট দেখবো 4 নম্বরে ইসিএফ এর সম্পূর্ণ নাম কি? ইসিএফ এর সম্পূর্ণ নাম কি? ইসিএফ এর একটা বায়োলজিক্যাল নেম আছে। ঠিক আছে, বায়োলজিক্যাল একটা নেম আছে, যেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা কোষের মধ্যে যে এক্সট্রা সেলুলার থাকে সেটা বলছে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। কিন্তু এখানে দেখো, কিন্তু এই অপশনগুলোর মধ্যে একটাও কিন্তু এখানে নেই। তাহলে ইসিএফ এর সম্পূর্ণ নাম কি? ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু একটা ব্যাংকের ভাষা। সহজে সবাই বুঝতে পারবে না যদি এই ব্যাপারটা পড়া না থাকে। তাহলে ইসিএফ এর পুরো নাম জেনে রাখো, পুরো নাম দুটোই জেনে রাখো, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 5 নম্বর প্রশ্নটা দেখো, বিখ্যাত উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহাকালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির কোন রাজ্যে? দেখো, মহাকাল আমরা কাকে বলে থাকি? ভগবান শিবকে আমরা মহাকাল বলে থাকি। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু হচ্ছে শিবের একটা মন্দির। তাহলে এটা কোন রাজ্যে আছে সেটা বলতে হবে। এই মহাকালের যে মন্দির সেটা অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে এই মহাকাল মন্দিরটি অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে এই মহাকাল মন্দিরটি অবস্থিত। আর এখানেই একটা হ্রদ রয়েছে, সেটার নাম হচ্ছে রুদ্রসাগর। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে যে মহাকাল মন্দিরটি কোন হ্রদের কাছে অবস্থিত। তো মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের রুদ্রসাগর হ্রদের কাছে এই মহাকালেশ্বর মন্দিরটি অবস্থিত। যে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে শিবের, সেই জ্যোতির্লিঙ্গগুলোর মধ্যে একটি হচ্ছে এই মহাকালেশ্বর। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। আর ক্লাসটা অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও, এক্ষুনি লাইক করে দাও। আর শেয়ার তোমাদের কিন্তু কম করছো, একটু বেশি বেশি করে শেয়ার করো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা যাকে আমরা বলে থাকি HDI, বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা নির্ধারণ করা হয়ে থাকে। যেমন হচ্ছে এডুকেশন, যেমন হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, এগুলোর ওপর নির্ভর করে এটা তৈরি করা হয়। তো বিভিন্ন দেশের HDI প্রত্যেক বছর বের করা হয়। একের মধ্যে মান দেওয়া হয়, যেমন একের মধ্যে যার যে সবচেয়ে হাইয়েস্ট আছে এখন HDR, যার সবচেয়ে বেশি সে হচ্ছে +95 কিছু একটা। ঠিক আছে, 0.95। তো 1 নম্বরে হচ্ছে সুইজারল্যান্ড, 2 নম্বরে হচ্ছে নরওয়ে। আচ্ছা, এখানে প্রশ্ন হবে যে তাহলে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 132। অনেকটাই ভারত পিছিয়ে, কারণ এত বড় দেশ, যারা ছোট ছোট দেশগুলো আছে তারাই কিন্তু সবসময় এগিয়ে থাকবে। এত বড় দেশকে HDI এগোনো অতটা সম্ভব নয়। 132 নম্বরে আছে ভারত মোট 191টি দেশের মধ্যে। এখন প্রশ্নটা কোথায় ছিল? প্রশ্নটা যা প্রশ্ন ছিল সেটাই আমরা হারিয়ে ফেলেছি। দেখো প্রশ্নটা কি ছিল? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? এই ধারণাটা প্রথম দিয়েছিলেন ডক্টর মেহবুব উল হক। প্রথম দিয়েছিলেন ডক্টর মেহবুব উল হক, তিনি একজন পাকিস্তানের অর্থনীতিবিদ। প্রথম ধারণাটি দেন। তারপর প্রফেসর অমর্ত্য সেন এবং ডক্টর মেহবুব উল হক দুজন এই প্রজেক্টের উপরে কাজ করেছেন এবং বর্তমানে এই HDI প্রত্যেকটা দেশের একটা নির্ধারক। ঠিক আছে, 7 নম্বর দেখো, 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় আয়োজিত হলো?
2022 সালের কমনওয়েলথ গেমস। দেখো এই প্রশ্নটা আগেও আমি তোমাদের অনেকবার করিয়েছি, তাও এই প্রশ্নটা তোমাদের এমটিএসেও এসেছিল। এবারে যে জানুয়ারি মাসে জিডি পরীক্ষা হলো সেই জিডি পরীক্ষাও এসেছিল। এটা মানে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। 2022 সালের যে কমনওয়েলথ গেমস সেটা কোথায় হলো? সেটা আয়োজিত হলো বার্মিংহামে। কোন দেশে? বার্মিংহামে। সবচেয়ে বেশি পদক জিতেছে অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কমনওয়েলথ গেমস সেটা প্রথম কবে হয়েছিল? এটা ফার্স্ট টাইম প্রথম হয়েছিল 1930 সালে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি ভারতে হয়েছে রিসেন্টলি কোনো দিন? এটা ভারতে হয়েছিল 2010 সালে। ঠিক আছে, 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে। 2026 সালটা তোমার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হওয়ার কথা বলা হয়েছিল প্রথমে, কিন্তু পরে আবার কিছু সমস্যা হয়েছে, তো সেটা হয়তো চেঞ্জ হয়েছে। যদি আবার নতুন করে আপডেট আসে যে 2026 সাল কোথায় হবে, তাহলে কিন্তু তোমাদের বলে দেবো আমি, বা বিভিন্ন প্রশ্নটা করিয়ে দেবো। এখন জেনে রাখো যে 2026 সালটা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হওয়ার কথা। 8 নম্বর প্রশ্নে দেখো কি আছে। নিম্নে লিখিত অষ্টম তফসিলের ভাষাগুলির মধ্যে কোনটি একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা? আমাদের বর্তমানে সংবিধানে কতগুলো শিডিউল আছে? মোট 12টি শিডিউল আছে। সেই 12টি শিডিউলের মধ্যে প্রথম যে তালিকা, সেই তালিকাতে কি আছে? ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আছে প্রথম তালিকায়। যে 8 নম্বর শিডিউল, সেই 8 নম্বর শিডিউলে আছে ভারতের যে ভাষাগুলো, সংবিধান স্বীকৃতিপ্রাপ্ত ভাষাগুলো, যেখানে 22টি ভাষা আছে 8 নম্বর তালিকায়। যে 22টি ভাষার মধ্যে এখানের কোন ভাষাটি বলছে যে একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা? এখানে দেখো উর্দু ভাষা আছে না, এই উর্দু ভাষাটা হচ্ছে জম্মু কাশ্মীরের সরকারি ভাষা। ঠিক আছে, যেমন এই অষ্টম শিডিউলে অবস্থিত বাংলা ভাষা, বাংলা আমাদের পশ্চিমবঙ্গের সরকারি ভাষা। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি? বাংলা এবং ইংলিশ, বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যাকে বলা হয়। এখানেই অবস্থিত হিন্দি ভাষা হচ্ছে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তারপরে এরকম করে 22টি মোট ভাষা আছে। চলে যাব দেখো 9, লোহা নিকেল ও কিসের সংকর ধাতু হলো নাইক্রোম। লোহা নিকেল এবং কিসের সংকর ধাতু হচ্ছে নাইক্রোম। এটা আমরা ছোটবেলার থেকে পড়ে আসছি যে হিটারে যে তার ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নাইক্রোম তার। কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়? কারণ এই নাইক্রোম তারের উচ্চ রোধ ক্ষমতা, নাইক্রোম তারের রোধ ক্ষমতাটা অনেক বেশি, যার ফলে নাইক্রোম কি করছে? তড়িৎ শক্তিকে বেশি পরিমাণে, বিদ্যুৎ শক্তিকে কি করছে? বেশি পরিমাণে তাপ শক্তিতে রূপান্তরিত করছে নাইক্রোম তার। কিন্তু বেশি তাপ হলেও কিন্তু সহজে এটা গলে যাচ্ছে না, সেজন্য এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এর দুটো বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এই দুটো বৈশিষ্ট্যের জন্য নাইক্রোম তারকে বিভিন্ন হিটারে, আয়রনে, এই জায়গাতে ব্যবহার করা হয়। আর এই নাইক্রোম তার লোহা নিকেল ও কিসের সংকর ধাতু? লোহা নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু হচ্ছে নাইক্রোম তার। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা পরবর্তী 10 নম্বর প্রশ্ন। 2011 জনগণনা অনুযায়ী ভারতের শহরাঞ্চলে বসবাসকারী মানুষের শতকরা হার কত? আমাদের দেখো অফারটা কিন্তু এখনো চলছে। লাস্ট ইয়ার এন্ডিং সেল চলছে এখনো। তোমাদের জন্য সমস্ত কোর্স ছাড় দিয়ে দেওয়া হয়েছে। ফুড এসআই এর কোর্স মাত্র পাবে 599, এসএসসি জিডি কোর্স 399, ক্লাসিক পাবে 599, তোমাদের ডাব্লিউপির কোর্সটা পেয়ে যাবে 399। এত কম দামে সমস্ত কোর্সগুলো পাচ্ছ, তো যদি নিতে চাও নিয়ে নাও কোর্সগুলো। এখানে দেখো 2011 জনগণনা অনুযায়ী ভারতের শহরাঞ্চলে বসবাসকারী মানুষের শতকরা হার কত? শহরাঞ্চলে বসবাসকারী শতকরা হচ্ছে 31.16%। দেখো লাছু মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিক এবং নৃত্যশিল্পী এবং ড্যান্স কোরিওগ্রাফার। লাছু মহারাজ কিসের সঙ্গে যুক্ত ছিলেন, বা কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন লাছু মহারাজ? কি কারেক্ট আনসার হবে? কত্থক।
লাচু মহারাজ যেটা যুক্ত, লাচু মহারাজ হচ্ছে কত্থকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট। আর এই কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলে দিচ্ছি, লিখে রাখো প্রত্যেকে। বিরজু মহারাজ, বিরজু মহারাজ কত্থকের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে আরেকজন সীতারা দেবী, সীতারা দেবী কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে শশী শঙ্খ, শশী শঙ্খ হচ্ছেন কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে দুর্গা লাল। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে শোভনা নারায়ণ। তারপর হচ্ছে সুনয়না হাজারিলাল। এতগুলো নাম বললাম, এগুলো প্রত্যেকেই কিন্তু কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। 13 নম্বর দেখো, আই টু হ্যাড এ লাভ স্টোরি উপন্যাসটি কে লিখেছেন? এই উপন্যাসটি কে লিখেছেন? আই টু হ্যাড এ লাভ স্টোরি, এই উপন্যাসটি লিখেছেন রবীন্দ্র সিং। কে লিখেছেন? রবীন্দ্র সিং লিখেছেন। রবীন্দ্র সিং, এই উপন্যাসটি 2008 সালে পাবলিশ হয়েছিল উপন্যাসটা। এছাড়াও এই ধরনের তিনি মোট 7-8টা উপন্যাস লিখেছেন রবীন্দ্র সিং। তিনি একজন ভারতীয় অথার, ঠিক আছে। এখানে দেখো একজন বিখ্যাত অথার রয়েছেন রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ডের কয়েকটা বইয়ের নাম তোমাদের জেনে রাখা দরকার, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই ধরনের। দ্য লাস্ট ট্রেন অ্যাট দেউলি, ঠিক আছে, দেউলি বা DEWLI, দ্য লাস্ট ট্রেন অ্যাট দেউলি। তারপর হচ্ছে রোডস অফ মুসৌরি, দ্য রোডস অফ মুসৌরি। তারপর হচ্ছে এ ফ্লাইট অফ পিজিয়ন্স, এই ধরনের কয়েকটা বইয়ের নাম মনে রাখতে হবে রাস্কিন বন্ডের। দ্য ব্লু আমব্রেলা, ঠিক আছে। বারবার প্রশ্নোত্তর যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে এগুলো কিন্তু মাথায় চলে আসবে, এগুলো মনে থেকে যাবে। এগুলো রাস্কিন বন্ডের কয়েকটা বই বললাম। নেক্সট দেখো 14 নম্বর কি আছে? ইয়াক্ষগানা, বা বাংলাতে যদি আমরা এটা উচ্চারণ করি তাহলে হবে যক্ষগান, একটি বিখ্যাত প্রচলিত লোকনৃত্য। এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? যক্ষগান লোকনৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? যক্ষগান হচ্ছে কর্ণাটকের একটি লোকনৃত্যের নাম, কর্ণাটক। আচ্ছা চলো, কর্ণাটকের কয়েকটা লোকনৃত্যের নাম জেনে রাখো। একটা হচ্ছে দোল্লু কানিথা, কর্ণাটকের লোকনৃত্য। তারপর হচ্ছে নাগামা, প্রশ্ন আসবে নাগমনন্দলা কোন রাজ্যের লোকনৃত্য? তখন বলতে হবে কর্ণাটকের লোকনৃত্য। এখন প্রশ্ন আসতে পারে যে গারুডি গম্বে কোন রাজ্যের লোকনৃত্য? এটাও হচ্ছে কর্ণাটক। তারপর হচ্ছে বিরাগেসি, কি নাম? বিরাগাসে, এগুলো হচ্ছে কর্ণাটকের লোকনৃত্যের নাম, ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্নটা কি আছে? ভারতীয় অর্থনীতিতে ব্যাংক রেট ড্যাশ দ্বারা নির্ধারিত হয়। ব্যাংক রেট ড্যাশ দ্বারা নির্ধারিত। দেখো ব্যাংক রেট কাকে বলা হচ্ছে? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই জিনিসগুলো কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারণ করে থাকে। কে নির্ধারণ করবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো আরবিআই বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে, যে কোনো দেশের বা আরবিআই থেকে ভারতের যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে, আরবিআই থেকে ভারতের যে কোনো কমার্শিয়াল ব্যাংকে ঋণ দেওয়ার সময় উইদাউট সিকিউরিটিজ যে পার্সেন্টেজে ঋণটা দেওয়া হবে সেটাকে বলবে ব্যাংক রেট। আর আরবিআই থেকেই যখন যে কোনো কমার্শিয়াল ব্যাংকে, আরবিআই থেকে ভারতের যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যখন উইথ সিকিউরিটিজ কি দেওয়া হবে, ঋণ দেওয়া হবে, সেটাকে বলবে রেপো রেট।
আর যখন ধরো এই কমার্শিয়াল ব্যাংক থেকে আরবিআই ব্যাংকে যে ঋণ যদি নেই, আরবিআই যদি কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নেই, তখন যে রেটটা থাকবে সেটাকে বলবে রিভার্স রেপো রেট। বোঝা গেছে? তাহলে এটা কে নির্ধারণ করছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারণ করছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালে। বর্তমানে শক্তিকান্ত দাস গভর্নর রয়েছেন। 16 দেখো, গুরু পারাব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়? এই গুরু পারাব হচ্ছে, একটু আমি দ্রুত করব, ঠিক আছে? গুরু পারাব হচ্ছে শিখ গুরু গুরু নানক দেবের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। এই গুরু নানক দেব 1469 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1539 সালে তিনি মারা যান। গুরু নানক হচ্ছেন ভারতের শিখ ধর্মের প্রথম গুরু এবং শিখ ধর্মের প্রবক্তা, শিখ ধর্মের স্রষ্টা বলতে পারো, ঠিক আছে? 17 দেখো, ঋতু সংহার কে লিখেছেন? ঋতু সংহার দেখো, কয়েকটা নাম তোমাদের বলছি: মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, মেঘদূতম। এই নামগুলো জানো তোমরা? এগুলো কে লিখেছে? তো ঋতু সংহারটা কিন্তু তিনিই লিখেছেন। কে লিখেছেন? কালিদাস। কালিদাস লিখেছেন ঋতু সংহার, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো কালিদাসের লেখা সব। 18 দেখো, ভারতে প্রথমবার সরকারি হাসপাতালে বিনামূল্যে ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ চিকিৎসা প্রদান করবে কোন রাজ্য? কয়েকদিন আগে এটা আমি করিয়েছিলাম যে আইভিএফ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, বা যাকে আমরা টেস্ট টিউব বেবি বলা হয়। টেস্ট টিউব বেবি অর্থাৎ মাতৃগর্ভের বাইরে যখন নিষেক ঘটানো হয় সেটাকে টেস্ট টিউব বেবি বলা হয়। তো এই আইভিএফ পরীক্ষা একেবারে বিনামূল্যে প্রথম করছে কোন রাজ্য? গোয়া। সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা করবে। 19 হচ্ছে, কোন রাজ্য সিংহ ট্র্যাক করার জন্য সিন সূচনা অ্যাপ লঞ্চ করেছে? কি অ্যাপ? সিন সূচনা। এই অ্যাপের মাধ্যমে সেই রাজ্যে অবস্থিত সিংহের ট্র্যাক করবে, বা কতগুলো সিংহ আছে সেগুলো বোঝা যাবে ওখানে। তাহলে কোন রাজ্যে বেশি সিংহ আছে তোমরা জানো? গুজরাট। সহজে উত্তর করতে পারবে, গুজরাট। 20 এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের কতগুলো রেল স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে? ভারতের প্রায় 1500 স্টেশনে, 1500 না কিছু একটা বটে, যেখানে অমৃত ভারত রেলওয়ে স্টেশন প্রকল্প চালু করা হয়েছে। আর এগুলো পুরো মডিফিকেশন করে রেল স্টেশনগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এখানে টাকা খরচ করে চেঞ্জ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের কতগুলো রেল স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে? তো মোট 37টি রেলওয়ে স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ঠিক আছে, আমাদের প্রশ্ন শেষ হয়ে গেল, 20টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করে দাও। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করো প্রত্যেকে। আর আমাদের গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল না করে থাকলে প্রত্যেকে গাইডেন্স গুরু অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নাও। গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর টেলিগ্রামে জয়েন করে যাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, থ্যাংক ইউ।